নমস্কার, ঈশান বাংলা ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আজকে আমরা আমাদের অনুষ্ঠানে এমন এক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি এক কথায় আমাদের বরাক উপত্যকার গর্ব এবং যাকে নিয়ে আক্ষরিক অর্থে আমরা গর্ব করতে পারি। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে তিনি আসাম, ভারত তথা আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি একটি প্রতিষ্ঠিত নাম। তিনি হলেন ডক্টর কে বাহারুল ইসলাম। তো তার সম্পর্কে আমি একটু বলছি, তারপর আমরা তার মুখ থেকেই শুনবো। একটু বলছি আমরা, তিনি হলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কাশীপুরের উত্তরাখণ্ডে এটা আছে, সেটার তিনি অধ্যাপক এবং অধ্যাপক। এছাড়াও তার আরও অনেক কিছু আছে। আমি একটু খুব অত্যন্ত সংক্ষেপে আমি এটা একটু বলে দিচ্ছি আপনাদেরকে। তিনি মূলত পাথারকান্দির সন্তান এবং তিনি আমরা দেখেছি তিনি অনেকগুলো বিষয়, তিনি দুটি বিষয়ে তিনি এমএ করেছেন। একটা হলো ইংরেজি, আর একটা কি ছিল আপনার? একটা ছিল ইংরেজি। হ্যাঁ, এছাড়াও তিনি ব্যাংককে এশিয়ান ইনস্টিটিউটার সেখানে তিনি ছিলেন এবং তিনি সবথেকে বড় কথা, তিনি লন্ডনের অত্যন্ত প্রেস্টিজিয়াস বা গুরুত্বপূর্ণ এশিয়াটিক সোসাইটি সেটার তিনি ফেলোশিপ পেয়েছেন এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স যেটা অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, যেটা অত্যন্ত সারা বিশ্বের মধ্যে একটা বিশ্ববন্দিত একটা প্রতিষ্ঠান এবং সেটার তিনি ভিজিটিং প্রফেসর। তো অনেক আমি যদি তার কথা বলা শুরু করি 10 মিনিট চলে যাবে শুধু তার কৃতির কথা বলতে। তো সুতরাং আমি সেটা বেশি বাড়াচ্ছিলাম, তার মুখ থেকে আমরা এই সাক্ষাৎকারের মাধ্যমে আস্তে আস্তে শুনবো। তো প্রথমে আপনাকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। এবং আপনি এসেছেন, আপনার মূল্যবান সময় নষ্ট করে আপনি এসেছেন। তো আপনাকে আনার পেছনে আমাদের যে উদ্দেশ্যটা সেটা অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা থাকবেই। আপনি শিক্ষা কী করেছেন সেটা আলোচনার বিষয়বস্তু নয় আজকের দিনে, সেটা নিয়ে আপনাকে অন্য একটা সময় আপনার সঙ্গে আমরা বসবো, আলোচনা করবো, দর্শকরা শুনবেন। তো আজকে যা আপনাকে এখানে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সেটা আলোচনার মূল বিষয়বস্তুটা হলে রাজনৈতিক। তো আপনি করিমগঞ্জ আসনে এবার ইউডিএফ এর প্রার্থী হতে পারেন এরকম একটা প্রচার চলছে এবং অনেকেই মনে করছেন যে দল হয়তো আপনাকেই প্রার্থী করবে। তো আপনি জানেন যে দীর্ঘদিন পর করিমগঞ্জ আসন সংরক্ষণ মুক্ত হয়েছে, যার ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের যে কোনো প্রতিনিধি এখান থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, সেই সূত্রে হয়তো আপনার নামটা উঠে আসছে। তো প্রথমে আমি দর্শকদের কাছে বলবো যে আমি তো আপনার একটা পরিচয় দিয়েছি, আপনি একটু সংক্ষেপে আপনার পরিচয়টা দর্শকদের দিয়ে দিন। ওকে, নমস্কার আপনাদের দর্শক সবাইকে আমার শুভেচ্ছা। এই বরাক উপত্যকার ছেলে হিসাবে আমি আমার সমস্ত শিক্ষকবৃন্দ, আমার পাঠশালা থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা আমাকে পড়িয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, হাতে কলমে সব কিছু শিখিয়েছেন, তাদের সেই দেয়া শিক্ষা নিয়েই আমার কাজ এবং ঠিকমতো তাদের গুরুদক্ষিণা আমি কোনোদিন জীবনে দিতে পারবো কি না, তবে এই মাটির মানুষ হিসাবে, এই মাটির ছেলে হিসাবে আমি গর্ব করি এই জন্য যে অন্তত যে কাজটা আমাকে দেয়া হয়েছিল পড়াশোনা করা, সেটা আমি ঠিকমতো করার চেষ্টা করেছি। কতটুকু সফল হয়েছি সেটা আপনারা বলবেন। এখন এই মুহূর্তে আমি বিশেষত শিক্ষায় ছিলাম এখানে শিলচর রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজে 1 দশকের মতো সময় আমি এখানে প্রথম দিকে পড়িয়েছি। তারপর রাষ্ট্রসংঘে এখান থেকে আমি প্রমোশন পেয়ে দিল্লির এনসিইআরটিতে 2000 সালে আমি রিডার হয়ে চলে যাই এবং সেখান থেকে আমি ডেপুটেশনে বিশ্বে রাষ্ট্রসংঘের ইকোনমিক কমিশন ফর আফ্রিকা, যেটা এডিস আবাবাতে বসে, সেখানে আমি 10 বছর কাজ করি এবং 2012-তে আমি আবার ইন্ডিয়াতে চাকরি সূত্রে ফিরে আসি। মধ্যখানে 2006 থেকে 12 আমি ওতপ্রোতভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। আমি এআইডিএফ দলের অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট হওয়ার সময়, এই রূপান্তরের সময় আমি দলের সংবিধান থেকে লেখা নিয়ে এই দলের সমস্ত কাজকর্ম করেছি এবং গত প্রায় 10 বছর শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সময়ে সমাজের বিভিন্ন কাজে আমি যতটুকু পারি আমি পাশে থেকেছি। কিন্তু যেহেতু আমার মূল কাজ অধ্যাপনা এবং ঘটনাচক্রে সেটা আমি এখানের কোনো স্থানীয় কলেজে বা স্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াই না, তাই হয়তো অনেকটা আমাকে আইআইএমে যেতে হয়েছে। আসামে আপনারা জানেন আইআইএম নেই, এখানে আসা আমার জন্য দুষ্কর ছিল। এই ব্যাকগ্রাউন্ড নিয়েই আমি বর্তমানে আছি। এখন আপনি উত্তরাখণ্ডে আছেন না? কাশীপুরে আছি। এখন কথা হচ্ছে যে কথাটার আভাস চয়নবাবু দিলেন, সেটা হচ্ছে যে রাজনীতিতে আমি ঠিক নতুন নই। হাত পুড়িয়ে হলেও রাজনীতি কী জিনিস শিখেছি, দেখেছি, মানুষের সঙ্গে চলেছি।
লোকসভা ইলেকশনের সময় বিভিন্ন আমার দলের তরফ থেকে বা সবাই আপামর জনসাধারণ চাইছেন যে একজন মানুষ যান যিনি এই করিমগঞ্জের মতো একটা পিছিয়ে পড়া এলাকার মানুষের কথা লোকসভায় জোরালোভাবে তুলে ধরতে পারেন। এবং এখানে কেবল লোকসভায় ধরুন কত মিনিট একজন এমপি বলেন সেই কথাটা নয়। আমার হাইলাকান্দি করিমগঞ্জের জনগণকে বুঝতে হবে যে করিমগঞ্জের মতো হাইলাকান্দির মতো একটা জায়গা, এখানকার মানুষের কর্মসংস্থান এবং শিক্ষা নিয়ে অন্য ধরনের চিন্তা করার সময় এসেছে। ঘরে ঘরে আমাদের বিএ পাস, এমএ পাস অনেক ছেলে মেয়ে 8 পাস, মেট্রিক পাস বিভিন্নভাবে আজকে কাজের তাড়নায় প্রায়ই দেখা যায় অনেক দুঃখের খবর, কেউ বাঙ্গালুরে গিয়ে মারা যাচ্ছে, কেউ বিভিন্ন যাতনার বিভিন্নভাবে শিকার হচ্ছে, কেন নিজের মাতৃভূমি ছেড়ে পেটের তাগিদে তারা চলে গিয়েছে। আমার প্রশ্ন হলো যে রাজনৈতিক প্রতিনিধি ছাড়াও, রাজনৈতিক এখানকার সংসদীয় প্রতিনিধি হওয়া ছাড়াও কি নতুন কাজ যেটা অন্যভাবে, না হলে সংসদীয় নির্বাচনে কত নির্বাচন এসেছে, কত প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, আমি কি কাজটা আলাদাভাবে করতে পারি, আমি কি ভ্যালু এডিশন যেটাকে আমরা বলি, আমরা নতুন কিভাবে কাজ করতে পারি, সেই কথাটা নিয়ে চিন্তা চর্চা করে দলের কথায় আমি সম্মতি দিয়েছি যে তারা যদি আমাকে প্রার্থী করে তাহলে হয়তো এখন একটু আসছি আমি। তো আপনারা বুঝতে পারলেন যে ডক্টর বাহারুল ইসলাম করিমগঞ্জ আসনে লোকসভা প্রার্থী হতে চাইছেন। এখনও দল তাকে প্রার্থী দেবে কিনা সেটা নিশ্চিত নয়, তবে আমার যেটা ধারণা, ব্যক্তিগত ধারণা, যে তাকেই হয়তো দেওয়া হতে পারে, কারণ এখন পর্যন্ত ইউডিএফের তরফ থেকে তেমন প্রতিষ্ঠিত কাউকে দেখা যাচ্ছে না। তো একটা কথা এখানে আছে, আমি যেটা আপনার সামনে বলছি, যে আপনি করিমগঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং করিমগঞ্জে 60% সংখ্যালঘু ভোট রয়েছে, কিন্তু 60% সংখ্যালঘু ভোট থাকার পরও গত নির্বাচনে আমরা দেখলাম যে ইউডিএফ এই আসন জিততে পারেনি। ইউডিএফ এবং কংগ্রেসের মধ্যে ভোট ভাগাভাগি, বিজেপি 40% ভোট নেওয়ার পরেও এই আসনটা জয়লাভ করেছে। তো কিন্তু আপনিও এখানে লড়াই করবেন, কংগ্রেসও প্রার্থী দেবে, তো সেক্ষেত্রে ফলাফলটা কি দাঁড়াতে পারে আপনার কি? এত একমাত্র গণদেবতারাই বলবেন। জনগণকে একবার হয়তো ভুল হয়ে গেছে যে জায়গায় আমরা আমাদের প্রার্থীগত নির্বাচনে 4,35,000 ভোট পেয়েছিলেন এবং মাত্র 30-35,000 ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থীর কাছে তিনি পরাজয় বরণ করেন। তিনি তখনকার দিনে তিনি সেখানকার সিটিং এমপি ছিলেন, রাধেশ্যাম বিশ্বাস মহাশয়। কেন তিনি 35,000 ভোটে তাকে হারতে হলো? কারণ কোনোভাবে কংগ্রেস তাদের প্রার্থী একজন দিয়ে দেয়, সেই প্রার্থী বর্তমানে বিজেপিতে, শ্রী স্বরূপ দাস মহাশয়, এবং তিনি 1,20,000 ভোট পান। এত কম ভোট হলেও 4,75,000 যখন এমপি হচ্ছেন, 4,35,000 আমরা ইউডিএফ দলে পাচ্ছি, সেই জায়গায় কংগ্রেসের ঝুলিতে মাত্র 1,20,000 ভোট আসে। সেই চিত্রটা পুনরাবৃত্তি হবে না, আপনি কি গ্যারান্টি দিতে পারেন? না, সেই জিনিসটা আমার মনে হয় যে জনগণ সজাগ হয়েছেন এবং জনগণ এবার কোনোভাবেই কোনো ভোট ভাগাভাগি, কোনো এটা দলীয়ভাবে না, আমি বলবো এবার জনগণ প্রার্থীর যোগ্যতা দেখে যাকে দিয়ে কাজ হয় তাকে ভোট দেবে। দল তাকেই ভোট দেবে। কিন্তু আপনি দলের শক্ত জায়গা থেকে আমরা বলছি যে ইউডিএফের প্রার্থীর পাল্লা এখানে ভারী হবে। যে আমাদের 4 জন বিধায়ক আছেন, কংগ্রেসের মাত্র 1 জন বিধায়ক। এই জায়গা থেকেও শুরু করলে আমরা এই মুহূর্তে প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি বুথ দিয়ে আমরা ভোটার লিস্ট যেটা সংশোধন চলছে সেই কাজে আমরা নেমে পড়েছি। আর কংগ্রেসের প্রার্থী ফাইনাল কে হবেন সেটা মার্চ মাসের প্রথম উইকে জানা যাবে। আমরা ততদিনে আমাদের প্রার্থী নির্বাচন এবং প্রত্যেকটি ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে। আচ্ছা, একটা কথা এখানে উঠে আসছে, খুব স্বাভাবিকভাবে এটা আসছে। এই প্রশ্নের পরে আমি একটা অন্য প্রশ্ন করব, সেটা হলো যে ইন্ডিয়া জোট হয়েছে এবং ইন্ডিয়া জোটের যে প্রার্থী, স্বাভাবিকভাবেই যারা বিজেপি বিরোধী যে ভোটটা, সেটা ইন্ডিয়ার দিকেই আসার কথা, এবং সংখ্যালঘুরা সম্প্রদায় এবার সারা দেশে ভোট ভাগাভাগি না করে যে কোনো একজন প্রার্থীকে ভোট দেবে, এরকম একটা সিদ্ধান্ত হয়তো নিতে পারেন। সেই ক্ষেত্রে কি আপনি ভাবছেন যে সংখ্যালঘু ভোট আপনারা পাবেন না কংগ্রেস পাবে? পেলে তো একজনই পাবেন। দেখুন, এটার সংখ্যালঘু ভোট বলতে প্রথম তো এই বাইনারিতে, এই দ্বন্দ্বে আমি বিশ্বাস করি না, কিন্তু বাস্তবকে আমরা এড়াতেও পারি না। তাই বলা যায় যে এই জায়গায় ধরে নেওয়া হচ্ছে যে হিন্দু মুসলমান কেন হবে। বাহারুল ইসলাম যদি কর্মসংস্থান এবং শিক্ষার কথা বলেন, তাহলে হিন্দু মুসলিম সবার কথা বলছি আমি। এবং সেই জায়গায় যদি কোনো পোলারাইজেশনের কথা হয়, তাহলে আমরা ইতিমধ্যেই আমাদের দলের সভাপতি এবং দল অফিসিয়ালি বলেছে যে আমরা ইন্ডিয়া জোটকেই সমর্থন দেব
এবং আমরা 3 সিটে কেবল নগাঁও, ধুবড়ি এবং করিমগঞ্জে আমরা প্রার্থী দিচ্ছি। বাকি 11 সিটে আমরা কংগ্রেসকেই সমর্থন দিচ্ছি। তাহলে দেখা গেল যদি ইন্ডিয়া জোটকে সমর্থন দেয়া হয় তাহলে ইউডিএফকে ভোট দিলে ইন্ডিয়ার কোনো ক্ষতি নেই। আর যেহেতু করিমগঞ্জ সিটে বিজেপির শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে আমরা দাঁড়িয়ে আছি, রুলিং যিনি আছেন ওনার সঙ্গেই তো হবে সমস্ত প্রতিদ্বন্দ্বী, সেই জায়গায় আমরা মনে করি যে কংগ্রেস থেকে 1000 গুণে বেশি আমরা প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকবো এবং আমরা এই সিটটা আপনারাই বের করতে পারবেন, আমরাই বের করতে পারবো। এই জায়গায় জনগণ তারা একথা খেয়াল করে ভোট ভাগাভাগিতে যাবেন না। যে দল এখানে বিজেপির মুখোমুখি হয়ে দাঁড়াতে পারবে এবং তাদেরকেই সমর্থন দেবে। এবং এর প্রমাণ আপনারা দেখছেন এই তেলেঙ্গানাতে, যেমন যদিও বলা হয়েছিল এরকমইভাবে, সংবাদপত্র এবং মিডিয়া সবাই বলেছিল এবং কংগ্রেসের নেতারাও বলেছিলেন যে সব একবারে আর এমআইএম থাকবে না, আসাদুদ্দিন ওয়াইসির পার্টি হেরে যাবে, সবাই ইন্ডিয়াকে ভোট দেবে। কিন্তু দেখা গেল যে কংগ্রেসের একজন সংখ্যালঘু বিধায়ক হননি, জিততে পারেনি, আজহারউদ্দিন পর্যন্ত হেরেছেন। তাই সংখ্যালঘুদের বাক্সবন্দি করে কংগ্রেসের খাতায় তুলে দেওয়াটা আমার মনে হয় আর সম্ভব নয়। তার মানে আপনি বলছেন একটা কথা যে এমন কোনো কথা নয় যে একটা গোষ্ঠী একটা দলকেই ভোট দিয়ে দেবে সব ভোট। এটা একটা স্বাধীনতার পর এটা আমি বলবো এটা আমাদের একটা দুর্ভাগ্য যে আমাদের নাগরিক হিসাবে সম্মান না দিয়ে আমাদের সংখ্যালঘু ভোটার হিসাবে বলা হয়। ভোট ব্যাংক কেন হবে? কোন দল যদি ভালো কাজ করে, আমরা কোনো জায়গায় হয়তো আমাদের বিধায়ক আছেন, আমাদের পঞ্চায়েত প্রতিনিধি আছে, আমরা দল হিসাবে 10টা কাজ ভালো করলে কোথাও ক্ষতি হলে আমাদেরই বলবেন লোকজন। কিন্তু আরেকটা কথা হচ্ছে, আপনি একটা জনসভায় বলেছেন যে সবারই নেতা আছে। এই কেন বলেছেন একটা পরিপ্রেক্ষিত আছে, সেটা আমি এটা আগে বলিনি। যেমন ডক্টর সলমনউদ্দিন চৌধুরী বা আবু সালেহ নজমুদ্দিনের মতো যারা সংখ্যালঘু নেতারা আছেন বা কংগ্রেস নেতারা আছেন, তারা বলছেন যে সংখ্যালঘুদের কোনো একটা দল বা নেতা থাকা উচিত নয়, কারণ সংখ্যালঘুরা তাহলে একটা আলাদা আলাদা একটা বিভেদের একটা ব্যাপার দেখা দেয়। তো সবাইকে নিয়ে চলতে হবে সেই রাজনীতিতে আমরা বিশ্বাস করি। কিন্তু ইউডিএফ শুধুমাত্র মুসলমানদের নিয়ে রাজনীতি করে। তো একটা বলেছেন, এর কদিন পর আপনি একটা জনসভায় বলেছেন যে সবার যদি নেতা থাকতে পারে, যাদবদের নেতা থাকতে পারে, বাঙালিদের নেতা থাকতে পারে, তাহলে মুসলমানদের নেতা থাকলে কি অসুবিধা? এই কথাটা আমি এখনো বিশ্বাস করি। প্রত্যেক জাতি এবং সম্প্রদায় তাদের প্রতিনিধি যখন নির্বাচিত করে, তাদের যে জায়গায় তাদের সংখ্যাগরিষ্ঠতা সেখান থেকে সেই জায়গার লোক দাঁড়াবে এবং তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। এর মানে এই নয় যে যিনি প্রতিনিধিত্ব করলেন আমাদের, যিনি জিতলেন, তিনি বাকি সম্প্রদায়কে ছেড়ে, কারণ এটা সব নির্বাচনের আগের ব্যাপার। একবার নির্বাচিত হলে সব সম্প্রদায়ের কাজ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এই যে কথাটা মুসলমানদের ভোট ব্যাংক বানানোর কংগ্রেসের এই পুরনো ফর্মুলা, এটা স্বাধীনোত্তর পরকাল থেকেই আমাদের জানমালের হেফাজত, আমাদের জানমালের আশঙ্কা দেখিয়ে আমাদের একটা বাক্সবন্দি করা হয়েছে। এবং এই জায়গায় আমি প্রায়ই বলি, একটা ছোট্ট গল্পের উদাহরণ দিই, যে আমরা কেন করিমগঞ্জ হাইলাকান্দিতে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় নেই, আমাদের কেন মেডিকেল কলেজ আজ পর্যন্ত হয়নি, এখন এই সরকার হয়তো করছে, কিন্তু আমাদের হাইলাকান্দিতেও তো হওয়ার কথা ছিল। কিন্তু এই এলাকার মানুষ কংগ্রেসকে ভোট দিতে কার্পণ্য করেনি, কয়েক দশক ধরে দিয়েছে। কিন্তু এই মূলভূত সুবিধাগুলো যেগুলোতে হিন্দু মুসলিম সবাই পাবে, হসপিটাল বলুন, কলেজ বলুন, পলিটেকনিক বলুন, এগুলো জিনিস সবাই পায়। এই কথাগুলো কেন হয় না? তার কারণ হচ্ছে সেই ছোটোবেলায় পড়া গল্প, বাঘ এবং এই বকের গল্প। যখন বাঘের গলায় হাড়টা ঢুকেছিল, তখন বাঘ কাকুতি মিনতি করে বলে যে আমার গলার হাড়টা খুলে দাও ভাই, তোমাকে আমি বকশিস দেব। যখন হাড়টা খুলে গেল, তখন যখন বকশিস চাইলো বক, তখন বাঘ বলেছিল, আমার কতটুকু মনে আছে, দর্শকরা হয়তো অনেকেই আমার সমবয়সীরা মনে করবেন, সেই লাইনটা ছিল যে বাঘের গলায় মুখ ঢুকাইয়া তুই যে এখনো বাঁচিয়া আছিস, এটাই তোর বকশিস, এখান হইতে চলিয়া যা, নইলে তো ঘাড় মটকাইয়া দিব। কংগ্রেসের গলায় যখন হাড়টা ঢুকে, তখন আমাদের বের করতে হয়। আর পরে যখন আমরা বলি বকশিস, একটা বিশ্ববিদ্যালয় বকশিস, আসামে জামিয়া মিলিয়া ইসলামিয়া হোক, এএমইউ হোক, কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র আমাদের ধুবড়ি, গোয়ালপাড়া, করিমগঞ্জ, হাইলাকান্দি এসব জায়গায় হোক, তখন বলে এখান হইতে পালাইয়া যা, তোদের নাম কাটিনি, তোদের ভোটার লিস্ট হয়নি, এই সব হয়নি। এই যে আমাদের সামনে তলোয়ার ঝুলিয়ে, মানে আপনি বলছেন যে এই জিনিসটা আমরা ভাঙতে চাইছি। এবং সেই জায়গা থেকে ভারতবর্ষের প্রত্যেকটি সম্প্রদায়ের লোকই যারা এক সময় কংগ্রেসের ছায়াতলে ছিল, বিভিন্ন কারণে হোক,
তারা সেই আশাহত হয়ে বেরিয়ে এসেছে। কিন্তু বিজেপির বড় এনডিএর বিরুদ্ধে সরবে দাঁড়ানোর জন্য যে ইন্ডিয়া জোট তারা করেছেন, আমরা তো সেটাকে বাধা দিচ্ছি না। প্রকৃত অর্থে আমরা দেখলাম যে একমাত্র আসাম ছাড়া আর কোনো রাজ্যে সংখ্যালঘুরা কংগ্রেসকে কিন্তু ভোট দেয় না, কোনো জায়গায় মমতাকে, কোনো জায়গায় অখিলেশকে, আসাম ছাড়া একমাত্র। তার মানে কংগ্রেস সংখ্যালঘু ভোট যে শুধুমাত্র পেয়ে থাকে, এটা কিন্তু ভুল কথা। না, এটা কিছু মানে দেখুন, আমাদের এখানে সমস্যা হচ্ছে যে এখানে অনেকেই অনেক কিছু তথ্য দেয়, মানে তথ্য নেই, কেবল তত্ত্ব দেন। তথ্য থাকতে হবে, ইনফরমেশন থাকতে হবে। কোন ইনফরমেশনে আপনারা যদি বলেন, ধরুন আমাদের প্রায় একটা কথা হয় বিজেপির বি টিম, এইটা একটু আমাকে বলুন। অখিলেশ যাদব সাংঘাতিকতা, আপনারা নাকি রাজ্যসভায় নাকি ভোট দিয়েছেন, ক্রস ভোটিং করেছেন, তো রাজ্যসভায় আপনাদের বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী বারে বারে, এই এরকম প্রশংসা আমিনুল হক করেছেন, এরকম প্রশংসা কংগ্রেসের অনেক নেতা করেছেন। রুলিং পার্টি, এরকম হতে পারে যে কংগ্রেসের কোনো ভালো কাজ বিজেপির নেতা করেছে, এটা তো গণতন্ত্রের ভালো লক্ষণ। তাই বলে এটা হয় না যে আজকে যদি এখানে একটা ভালো কাজ হয়, এই এলাকার মানুষ হিসাবে আপনি বললেন না এই সরকার আমার বাড়ির সামনে রাস্তা বানিয়ে দিয়েছে, তার মানেই নয় যে আপনি বিজেপির টিম হয়ে গেলেন, বা আপনি এখানে যদি কংগ্রেস সরকার থাকে কংগ্রেসের টিম হয়ে গেলেন। হতে পারে সেটা আম আদমি পার্টি করেছে আপনার বাড়ির রাস্তা, আপনি ভোট কাকে দিতে পারেন, কিন্তু এই কথাটা বলার সৎসাহস তো পলিটিক্যাল এটা থাকার দরকার। সেই জায়গায় কেউ যদি বলে বি টিম, এখন প্রশ্ন হচ্ছে তথ্য, এই যে আগে বলছিলাম যে ইনফরমেশন কোথায়। 425 সিটের উত্তরপ্রদেশ বিধানসভায় কংগ্রেস প্রায় 380-র বেশি টিকিট দিয়ে 50টা সিটে সমাজবাদী পার্টিকে হারিয়ে যোগী আদিত্যনাথের সরকার হয়েছে। কংগ্রেস কি বিজেপির বি টিম? তার দরকার ছিল যে এত টিকিট দেওয়ার দরকার কি ছিল? তাদের যখন জামানত খুইয়েছে 95%, ভোট তো পেয়েছে মাত্র 2%। এই তো জামানত পর্যন্ত বরবাদ হয়ে গেছে, কিন্তু 387টা সিটে কংগ্রেস কেন টিকিট দিয়েছিল? বিজেপির কথায় দিয়েছিল, বিজেপিকে জেতানোর জন্য। আজ যে সমাজবাদী পার্টি হারলো 50-60টা সিটে, সরকার করতে পারলো না, তাহলে কি আদিত্যনাথের সরকার আনার জন্য কংগ্রেস দায়ী? এই কথাটা কংগ্রেসীরা নিজেদের মধ্যে চিন্তা করে দেখুন। কেউ কারো বি টিম হতে পারে না, সবাই এ টিম হয়ে খেলতে চায়। কোনো জায়গায় খেলতে গিয়ে আপনার ছেলে খেলায় যাচ্ছে, আপনার পাশের বাড়ির ছেলেও খেলায় যাচ্ছে, আরেকজন যদি ফার্স্ট হয়ে যায় তাহলে আপনার দৌড়তে ভুল হয়েছে, আপনি দৌড়াতে পারেন। রকিবুল হোসেন বলেছেন যে যতদিন আসামের রাজনীতিতে ইউডিএফ থাকবে ততদিন বিজেপি থাকবে। আজকে কথাটা মেনে নিতাম যদি মধ্যপ্রদেশ জিততেন, কারণ ওখানে ইউডিএফ ছিল না, রাজস্থানে জিততেন, মিজোরামে জিততেন, কোথাও ইউডিএফ ছিল না। কোথায় গেল তোমাদের এ টিম? তাহলে তো তোমরাই বি টিম হয়ে কাজ করছো ওখানে। তো যতদিন পর্যন্ত দেখুন, এটা আরেকটা তথ্য দিয়ে দিই, আসামে বিজেপি আনার জন্য প্রথমবার আমরা 2006 প্রায় 60টা সিটে ক্যান্ডিডেট দিয়েছি, বিজেপি এসেছে আসামে? আসেনি, মাত্র 10 জন এমএলএ জিতেছে বিজেপি। 2011-তে আমরা আরও 50টার মতো সিট দিয়েছি, বিজেপির 10টা কমে 5টা এমএলএ হয়েছেন। তার মানে আমাদের জন্য বিজেপি আসামে আসেনি। কখন আসামে বিজেপি এসেছে? মাত্র 6 মাসের ব্যবধানে কংগ্রেসের এক বিরাট সংখ্যক মানুষ বিক্ষুব্ধ হয়, পুরো রেডিমেড কংগ্রেস ভবন চলে গিয়ে বিজেপি ভবনে ঢুকে গেছে। আজ হেমন্ত বিশ্ব শর্মা রাতারাতি একটা প্যাকেজ করে কংগ্রেস দিয়েছে বিজেপি। সম্ভবত হয়তো মূল যে বিষয়টা, যে হিন্দু সমর্থনটা কংগ্রেসের থেকে চলে গেছে, সেই বিষয়টা তারা স্বীকার করতে চাইছেন না, এটা একটা হতে পারে। এবং এটার জন্য তো দায়ী ইউডিএফ নয়, তাদের নিজের দেখা। এইটা অবশ্য জনবাবু, ব্যাপারটা হচ্ছে কি, এই বিধানসভা ইলেকশন এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে যে ইউডিএফ না থাকা সত্ত্বেও মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এসব রাজ্যে তো তথ্য বলছিল যে নাকি ওনারা জিতে আসবেন। আমরাও চাইছিলাম যে ঠিক আছে, যদি বিরোধী দল, আমরা বিরোধী দল ওবিসি থাকার পরও তেলেঙ্গানায় কংগ্রেস জিতেছে। তার মানে এই কথাটা পুরো ভুল, এটা একটা অপপ্রচার। আর এটা কারা করে? দুর্বল লোকরা করে। আমি যদি ভালো ছাত্র হই, চয়নবাবু যদি ভালো ছাত্র হন, আমাদের লড়াই হবে অঙ্কের গণিতে কত পেয়েছি। আর আমি যদি খারাপ ছাত্র হই, তাহলে বলবো চয়নবাবু ভট্টাচার্য বলে নম্বর বেশি পেয়েছেন, কারণ অঙ্কের মাস্টারের নাম ভট্টাচার্য। এইসব কথাবার্তা দুষ্ট ছাত্ররা পরীক্ষার দিনে, আমি যেহেতু শিক্ষা জগতের মানুষ উদাহরণটা দিলাম, ভালো ছাত্র কোনোদিন বলবে না চয়নবাবু ভট্টাচার্য আর মাস্টারমশাইয়ের নাম ভট্টাচার্য বলে নম্বর বেশি পেয়েছেন। ভালো ছাত্র বলবে আমার অঙ্কে ভুল হয়েছে, আমরা কোনো কারণে ফেল করেছি, আমাকে আরো ভালো করে অঙ্ক করতে হবে। কংগ্রেস নিজের ঘর ঘুষাক, আমরা কংগ্রেস নিজেদের ঘর ঘুচাক। 11টা সিটে ইউডিএফ নেই, ময় করে একদম ভারতের মোহব্বতের দোকান খুলে আসামে একদম 11টা সিট জিতে আসুক, আমাদের আশীর্বাদ
প্রার্থনা, দোয়া, সমর্থন আপনারা সমর্থন সব রইল। আমাদের 3টে সিটে আমরা যদি জিতে আসি তাহলে তো আর ইন্ডিয়ার কোনো ক্ষতি হচ্ছে না। আমরা তো ইন্ডিয়াকেই সাপোর্ট করব জিতে গিয়ে। তাহলে আমাদের ঝগড়া না করে বিজেপির মোকাবেলা করা এটা গ্যারান্টি কোথায়? আপনারা 18 জন এমএলএ হওয়ার পর রাজ্যসভা ভোটাভুটিতে দেখা গেল ক্রস ভোট হয়েছে। ভাই, কংগ্রেস কোন মুখে এই কথাগুলো বলে? এসব তো কংগ্রেসী নেতারাই বলেন, তথ্য ছাড়া, তাই না? মধ্যপ্রদেশের কমলনাথের সরকারের যে 28 জন এমএলএ চলে গেলেন বিজেপিতে মধুরাও সিন্ধিয়ার নেতৃত্বে, ওটা কি ইউডিএফ করেছিল? প্রত্যেক দলে 2-1 লোক এদিক সেদিক হতেই পারে। কোনো মেশিন আছে যে আজকে যিনি যে পার্টিতে আছেন তার কোনো ব্লাড টেস্ট নিয়ে টিকিট দেওয়া হয়? নাহলে আজকে হেমন্ত বিশ্ব শর্মা কেন বিজেপিতে, ভুবনেশ্বর কলিতা বিজেপিতে, রিপুন বরা টিএমসিতে? তাহলে দেখা যাচ্ছে কংগ্রেসের লোকজন সবচেয়ে বেশি গেছেন এবং আসামে অন্তত কংগ্রেসকে আনার জন্য প্যাকেজ ডিল করে বাক্সবন্দি করে বিজেপির হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। কারণ হেমন্ত বিশ্ব শর্মা মমতার নেতা বিজেপিতে ছিলেন না, 6 মাসের আগেও ছিলেন না, মাত্র 5 বিধায়কের বিজেপি দল ছিল। সেই জায়গায় আজকের মুখ্যমন্ত্রী কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে বিজেপিকে এখানে স্থাপিত করেছেন। এখন যারে দেখতে নারী তার চলন বাঁকা, এবং এই কথাটা আমাদের সঙ্গে, আমাদের সংখ্যালঘু সমাজের সঙ্গে কংগ্রেসের ভাইয়েদের বলছি যে আমাদের কোনো এরকম কোনো পাইকারি হারে কারো ভোট বাস্ক বোনার জন্য আমরা আর তৈয়ার নই। আচ্ছা, তো আপনারা দেখছেন যে ডক্টর বাহাদুর ইসলাম কিভাবে কথা বলেন এবং তিনি তথ্য সহকারে কথাগুলো বলছেন। আপনি তথ্যগুলো তো ফেলতে পারবেন না। দেখলাম যে আলগাপুরে আপনি একজন অধ্যাপক যে ভাষায় কথা বলতেন, এগুলো কি? এই কথাগুলোর যুক্তিগুলো হলে আমি বাবু মিডিয়ার ছাত্র বা মিডিয়ার কর্মী, মিডিয়ার একজন বরিষ্ঠ কর্মী, আমি সেই কথা সেগুলো 30 বছর ধরে পড়াই, লন্ডনেও পড়াই, আইএমএ পড়াই, লন্ডনে পড়াই, আলগাপুরেও পড়াই, সব জায়গায় পড়াই। মিডিয়ায় একটা কথা খুব চলে যে আপনারা এইসব খুন খারাপি বাজে, কোন সিনেমার হিরোইন কি করলো এটা দেখান কেন? এটা ভালো খবর, মানে এটা কোনো ভারতবর্ষের গুরুত্বপূর্ণ খবর নয়। কিন্তু দেখা যায় তখন মিডিয়ার কর্মীরা কি বলেন যে মানুষগুলো এই প্রোগ্রামগুলো দেখে আমাদের টিআরপি বাড়ে, আমাদের রেভিনিউ বাড়ে, আমাদের ভাইরাল হয়, আমরা দেখাই। আর জনগণকে বললে মিডিয়া দেখায় বলে আমরা দেখি। তাহলে ডিম আগে না মুরগি আগে, কোনো উত্তর নেই। এখন কথা হলো আলগাপুরের ভাষণের ব্যাপারে আমারও সেরকম একটা শিক্ষা হয়েছে। আমার পরেও মনে হয়েছে যে আমি আরো মার্জিত ভাষায়, একটু কেন, আমি পুরো মার্জিত ভাষায় সেই কথাটাই বললে রাখা, আপনাদের আশীর্বাদে সেই ভাষা জ্ঞান আমার আছে। এটা পরিস্থিতির চাপে ওই আলগাপুরের ওই জায়গায় এটা আমাদের কোনো জনসভা ছিল না, কর্মীদের আমাদের ইন্টারনাল একটা সভা ছিল। সেই জায়গায় একটু আমি খোলামেলা কথাটা বলেছি এবং রাগে বলেছি যে রাহুল গান্ধীর মোহব্বত কি দোকান আমি থেকে নিয়ে ওয়ানাডের মধ্যে কেউ খুলতে দিল না, ওয়ানাডে যেতে হলো। সেই জিনিসটা আরও একটু ভালোভাবে বলার কথা ছিল। কিন্তু মজার ব্যাপারটা এই যে এর আগে প্রায় 11টা আমি ভাষণ দিয়েছি সেই সফরে, কোথাও 4000, কোথাও 5000। আর আমার এই ভাষণের দর্শক হচ্ছেন এই গতকাল পর্যন্ত 2,77,000। তো এখন জনগণ দেখেন বলে বলি, আর না জনগণ আমি বলি বলে জনগণ দেখেন, সে প্রশ্নের উত্তর বোধহয় আমরা কেউই মিডিয়ার সঙ্গে সহজবুদ্ধ ভাষায় বলেছেন। অনেক সময় সিলেটিতে বলতে গেলে আশা করব যে আপনি একটু না আমি সেটা আপনার কাছে ব্যক্তি আপনার কাছে হ্যাঁ আমি সেটা খেয়াল রাখবো। আসলে কি হয় রাজনীতির ময়দানে অনেক সময় একটা মুখ ফকসে একটা কথা বলা কতটা ক্ষতি হতে পারে সেটা যিনি বলেন তিনি ভেবেচিন্তে, ইচ্ছা না হলে মুখ ফকসে একবার বেরিয়ে যাওয়ার পর বন্দুকের গুলির মতো আর আনা যায়। এখন আমি একটা প্রশ্নতে আসছি যে বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে যে আমরা দেখলাম যে হাইলাকান্দিতে একটা ক্ষোভ, করিমগঞ্জে আংশিক একটা ক্ষোভ দেখলাম, এটা কি মানুষের ক্ষোভ না কংগ্রেসীদের? না, আমরা মনে করি এটা আমাদের জন্য একটা শিক্ষণীয়। যদি কেউ ক্ষোভ করেছেন, হাইলাকান্দির মানুষের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ, করিমগঞ্জের মানুষের কাছেও। হাইলাকান্দি জেলা থেকে আমাদের 3জন বিধায়ক, 3জন বিধায়কই আমাদের দলের, এবং একবার নয় 2বার করে জিতিয়েছেন। 10 বছর ধরে আমরা ইউডিএফের যদি সারা আসামে কোনো জেলাকে রাজধানী বলতে পারি তাহলে তার দাবিদার হাইলাকান্দি জেলা। যত লোক ভোট দেবেন মনে রাখবেন যে বাবা ছেলেদের সঙ্গে সব মায়া করে, যে সেটা একটা থাকে, আমাদের স্নেহ থাকে, সেই পরিবারেও কিন্তু একটা ছেলে খুব হতে পারে। একদিন সে ক্ষুবিত হয়ে হয়তো বলতে পারে আমার বাবা খারাপ,
কিন্তু তার বুকের মধ্যেও যেমন সেটা ক্ষোভের হয়, বাবাও যদি সেরকম ফেলে দিতে পারে না। অনেক মা রাগ করে ছেলেকে বলে তোকে মেরে ফেলবো, কেউ কি মারে? আমাদের জনগণ, গণদেবতা, হাইলাকান্দি, আলগাপুরের মানুষ যদি কোনো ক্ষোভ দেখিয়েছেন, আমরা মনে করি তাদের মায়া ছিল বলেই সেই ক্ষোভ দেখেছেন, তাদের সেই দাবি আছে। 10 বছর আমাদের ভোট দিয়েছেন, আমাদের কোথায় কি কাজকর্ম রয়ে গেছে করার, বিধায়করা যে চেষ্টা করেছেন তার মধ্যে যদি কোনো আরও যোগ করতে হয়, তাহলে সেই জন্য একজন সাংসদের যদি দরকার হয়, আমি আমার নিজেকে মনে করি, আমি সৌভাগ্যবান মনে করব যে হাইলাকান্দির জনগণের কোনো অপূরণ কোনো ক্ষোভ, কোনো জিনিস পাওয়ার জন্য আরেকটা জায়গা হবে। আমি চেষ্টা করব সেই জিনিসটা আবার যদি আরও একটু বেশি করে করতে পারি। আর ভারতবর্ষের রাজনীতিতে যখনই একটা কিন্তু আরেকটা তথ্য দিয়ে দিই, ভারতবর্ষের রাজনীতিতে যত নেতাকে পাবলিক, জনতা ক্ষণিকের ক্ষোভে রাগ দেখিয়েছে, তাদেরই সবচেয়ে বেশি কুলে তুলে নিয়েছে। অটল বিহারী বাজপেয়ী হেরে যাওয়ার পরও দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। শিলচরে আমরা যারা বড় হয়েছি, চয়নবাবুর মনে আছে কিনা, ইন্দিরা গান্ধীকে শিলচরে সবচেয়ে বেশি অপমানিত হয়েছে, পাথর মারা হয়েছিল এই সেন্ট্রাল রোড ভাওয়ালের আশেপাশে, ফেয়ারমাসের আশেপাশে। 2 বছরের মাথায় সেই ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন। খুব থাকবে সেটা আমরা মাথা পেতে নিচ্ছি, কিন্তু মনে হয় জনগণ ভোট দেওয়ার সময় চিন্তা করবেন যে ভারতবর্ষের লোকসভায় করিমগঞ্জের যে একজন এমপি আছেন, সেই কথাটা প্রমাণ করতে হলে সেরকম একজন লোককে পাঠাতে হবে, যিনি কেবল পার্লামেন্টের ভেতরে 10-15 মিনিট নয়, এই এলাকার কর্মসংস্থান, শিক্ষা নিয়ে ভারতবর্ষের 600টা বড় কোম্পানির সঙ্গে কথা বলার জন্য একজন লোক চাই। এটা কি হঠাৎ করে আমি এমপি হয়ে গেলেই সেটা হবে না, তার জন্য চাই একটা বিরাট ব্যাকগ্রাউন্ড, যার জন্য আপনি ওখানে পৌঁছতে হবে। এই কাজটাই করতে রাজনীতির একটা সমস্যা, যে রাজনৈতিক দলগুলো, আপনার দলের কথা শুধু বলছি না, রাজনৈতিক দলগুলো একটা প্রার্থী করার সময় যে জিতবে তাকেই প্রার্থী করতে হবে। সবসময় জিতে আর প্রার্থী দিয়ে হয় না, জেতাতে হয় দলের সংগঠন থাকলে, কিন্তু কিছু লোককে পাঠাতে হয় সংসদে যারা এলাকার কথাগুলো সুন্দরভাবে তুলে ধরতে পারে। এটা একটা ঘটনা। সুতরাং আপনার এই জায়গাটাও আপনার কথা ঠিক আছে। আরেকটা যেটা প্রশ্ন আসছে যে ইউডিএফ এর কাছে হয়তো অনেক সময় কংগ্রেসের প্রার্থী কি হবেন, সেটা একটা বড় প্রশ্ন দাঁড়াবে। যেমন গতকাল হাফিজ রশিদ চৌধুরী সাহেব কংগ্রেসে যোগ দিয়েছেন, এবং যদিও তিনি, আমরা দেখেছি যে উত্তর করিমগঞ্জে একবার নির্বাচনে তিনি মাত্র 30,000 ভোট পেয়েছিলেন। তো সুতরাং, এবং আগেও তিনি দাঁড়িয়েছিলেন। তো আপনি কি মনে করেন যদি কংগ্রেস হাফিজ রশিদ চৌধুরী সাহেবকে প্রার্থী করে, সেক্ষেত্রে আপনাদের অসুবিধা হবে? আমি মনে করি না, কারণ করিমগঞ্জের যে পুরো নির্বাচনটা সেটা হবে বিজেপি ভার্সেস ইউডিএফ। 3 নম্বর বা 4 নম্বরে কংগ্রেস পার্টি, ইন্ডিয়া পার্টি থাকবেন, সেটা নিয়ে আলাদা কথা। আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করেছি, এখানে আমাদের এমপি ছিলেন, আমাদের প্রত্যেকটি কর্মী আবার এই সংসদীয় নির্বাচনে ঝাঁপাবে। জনগণ গতবার ভোট বিভিন্ন কারণে কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে 1,20,000 ভোট নষ্ট করে আমাদের জেতা সিট রাধেশ্যাম বিশ্বাসকে হারিয়েছেন। সেই দুঃখ এই এলাকার আপামর কংগ্রেস হোক আর ইউডিএফের হোক, সাধারণ জনমানুষের সেটা আছে। আমি মনে করি সেই কথা স্মরণ করেই ইউডিএফ যেহেতু অনেকখানি এগিয়ে আছে করিমগঞ্জের ক্ষেত্রে, সেই জায়গায় জনগণ আর এদিক সেদিক করে ভোট নষ্ট করবেন না। আর 2 নম্বর কথা, আমাদের দলের রাজনৈতিক গতিবিধি বা নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা বা নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা, সেগুলো আমরা অনেক এগিয়ে রেখেছি। কে আসবেন ইন্ডিয়া থেকে, আদৌ আসবেন কিনা, ইন্ডিয়া জোটের 18টা দলের মধ্যে কোন দলের প্রার্থী করিমগঞ্জ আসবেন, আমরা সেটা 18টা দল আছে, কারা পাবে, কে পাবে করিমগঞ্জের সিটটা, সেটা নিয়ে আমরা এই মুহূর্তে এত চিন্তিত নই। আমরা ডক্টর সমউদ্দিন চৌধুরী যদি প্রার্থী হন, তিনি অনেকে বলছে যে প্রত্যেক দলেরই তাদের অধিকার আছে, তাদের বেস্ট ক্যান্ডিডেট যাকে দিয়ে তারা ভাববেন সেটা দেবার, এটা নিয়ে আমাদের বলার কথা নয়। আমরা আবার সেই ঘুরে ফিরে যাব ভালো ছাত্রের কথা। আমরা আমাদের অঙ্ক, পাটিগণিত, বিজ্ঞান এগুলো পড়তে চাই ভাই, ভুল শুদ্ধ হলে ধরিয়ে দেবেন, পাশের ছেলে কি করছে সেটা নিয়ে আমরা চিন্তা নেই। আচ্ছা, তো আপনি যে আজকে যে আলোচনাটা করলেন, আপনি যে বিজেপির যে বি টিম নন আপনারা, সেটা আপনি কিছু তথ্য সহকারে আপনি প্রমাণ দিয়েছেন যে আপনারা বিজেপির বি টিম নন। কিন্তু একটা কথা হেমন্ত বিশ্ব শর্মা বারবার বলে থাকেন যে আপনাদের দলে নাকি তার একটা প্রভাব আছে। উনি তো সবার ফুট প্রভাব আছে, উনি তো বলেন কংগ্রেস তো মোর ভাই কোকাই, কংগ্রেস ভাই কোকাই বলেন। দেখুন, একজন মুখ্যমন্ত্রী হলে এসব কথা, মুখরোচক কথা বলতে হয়, লোকজন খায়, মিডিয়া খায়, টিআরপি আনে, উনি বলেন। উনি সবাই যদি বলেন আজকে যে কোনো দলেরই একজন লোক হন না কেন,
আজকে কোনো একটা জায়গার বিধায়ক হন, এমপি হন বা মুখ্যমন্ত্রী হন, তিনি তো বলতেই পারেন সবাই আমার সঙ্গে আছে। আর অনেক ক্ষেত্রে সেই জিনিসটাকে তাত্ত্বিকভাবে নেয়ার কোনো দরকার নেই। যেরকম উনি ইউডিএফ এর সম্বন্ধে বলেন, সেরকম মুখ খুলে কংগ্রেসকে বলেন আমার ভেতরের খবর আমি পাই, এসব কথা কত। একটা কথা আপনার সঙ্গে আমার কথা বলতে বলতে এটা মনে হচ্ছে একটা কথা, যে আপনি এমন একজন ব্যক্তি যে আপনি যে ভদ্র সংযতভাবে কথা বলছেন, আবার সেই আপনি আলগা পরেও কথা বলতে পারেন। এই যে আপনার যে দ্বৈত চরিত্র বা দ্বৈত যে এটা তো এটা রাজনীতির ক্ষেত্রে আপনার কোনো একটা সুবিধা দেবে কি আপনি ভাবছেন? না, আমি দেখুন এটা একটা ব্যাপার যে আমি আপনি মানুষের কথাটা বলছেন, যে ভঙ্গিতে মানুষ কথা, একদিকে আপনাকে হয়তো কিছু বলতে পারেন, কিন্তু আপনি যে জায়গায় যে কথাটা বলা উচিত সেই যে আপনি ভাষাটা রপ্ত করতে পারেন, এটা তো অন্যরা পারবে না। আসলে এটা এই গুণটা আপনি কোন জায়গায় পেলেন? এত বড় এই যে মাটির ভাষায় কথা বলা, আসলে এটা আমার মাটির ভাষা বলছি, হ্যাঁ মাটির ভাষা, এটা আমার দুর্বলতা। আমি সিলেটিতে ভাষণ দিতে অভ্যস্ত, আমি বাংলায় বা ফ্রেঞ্চ, ইংরেজি যে কোনো ভাষায় বা হিন্দি আমার খুবই ভালো। আমি 8 বছর হিন্দি এলাকায় পড়াশোনা করেছি। হ্যাঁ, উনি আমার খুব শিক্ষাগুরু। এখন ঘটনা হচ্ছে যে সেই জায়গায় সিলেটি ভাষায় আমি যখন বলি তখন মনে হয় যে লোকজনকে কথাগুলো বোঝাতে পারি, তবে এক জায়গায় সমস্যা হয়ে যায়। সিলেটির প্রবাদ আর বেশি যখন কোনো একটা জায়গায় খুব বা আবেগ তখন সিলেটিটা মনে হচ্ছিল আপনি একটু বেশি মানে আবেগী হয়ে গেছে, মানে বিষয়টার সঙ্গে আপনি সম্পৃক্ত। আসলে সেই সময়টা আমাদের পার্ট, দেখুন আমাদের কি অবস্থা, দেখুন আপনি প্রত্যেক দিন একজন ক্যান্ডিডেট এসে গোয়ালিপার বাজারে বলে আমি প্রার্থী, ইন্ডিয়া জোটের প্রার্থী, ইউডিএফ খারাপ, আমাকে ভোট দাও। পরের দিন আরেকজন আসে, পরের দিন আরেকজন আসে। আরে জনগণকে 8 জন প্রার্থী দেখিয়ে দিয়েছ, কে প্রার্থী হবে জানে না, রোজ একটা মিটিং করে, আর ইউডিএফ এ কেবল গালাগাল দেয়। একবার মোদির বিরুদ্ধে ব্ল্যাক ফ্ল্যাগ দেখাক না, পীযূষ হাজারিকাকে একবার ব্ল্যাক ফ্ল্যাগ দেখাক। এই যে মাদ্রাসা বন্ধ হলো, কংগ্রেসের কোনো ভাই ব্ল্যাক ফ্ল্যাগ দেখানোর সাহস করুক। হেমন্ত বিশ্ব শর্মা আসার পর নরম মাটি দেখলে ওই মহিষও ঢুস মারে। কংগ্রেস প্রার্থীদের আমি মহিষ বলে অপমান করতে চাইছি না, প্রবাদ হিসাবে বললাম, মনে নেবেন না। ঘটনা হচ্ছে যে এই জায়গায় আমাদের দলীয় কর্মী সভা ছিল এবং ওরা বেশ উত্তেজিত ছিল, আর আমাকেও আমার এটা ভুল হয়েছে, আমিও উত্তেজিত হয়েছিলাম। সেই কারণে আমার মনে হয় আপনি দেখিয়েছেন যে ঠিক আছে, আপনার মানে দু একটা শব্দ বাদ দিলে আপনি যে ভাষণটা দিয়েছেন এটা জনগণের অন্তরে পৌঁছানোর ভাষণ, এবং এত কঠিন বিষয়গুলোকে আপনি এত সুন্দরভাবে বুঝিয়েছেন, এটা একটা কৃতিত্বের ব্যাপার। তো আশা করি জনগণের ভাষায় বলি, কিন্তু পার্লামেন্টে যে ভাষাটা বলবো সেটা সিলেটি হবে না, সেই জায়গায় হিন্দিতে বলতে হবে, ইংরেজিতে বলতে হবে। আপনাদের আশীর্বাদে আমার সমস্ত শিক্ষাগুরুকে আমি স্মরণ করে বলছি যে আমি চেষ্টা করব আপনাদের মানুষের ছেলে হিসাবে আপনাদের সঙ্গে। আপনি এখন কোন পোস্টে আছেন, মানে দলে? আমি দলের এই মুহূর্তে এখন ব্যাপারটা হচ্ছে আমাদের অবশ্য আমি তো অধ্যাপনা করি, আমাদের একটা ভোকেশন। এখন পার্লামেন্টে যেমন এখন 2 জন প্রফেসর আছেন, একজন বিজেপির রাকেশ সিনহা, আরেকজন আছেন আরজেডির মনোজ ঝা, এরা অধ্যাপনা করেন, আবার এমপি ও পার্লামেন্টেও থাকেন। আগে ছিল 2012-তে আমি ছেড়ে চলে যাই, ন্যাশনাল দায়িত্ব ছিল, সেগুলো শেষ করে দেখুন আমি অনেকের হয়তো খুব থাকতে পারে আপনার মাধ্যমে। আপনি আপনার যে প্রোফাইলে দেখলাম যে মাদ্রাসা মডার্নাইজেশনের একটা প্রোগ্রাম আপনি করিয়েছেন বা করছেন, এই বিষয়টা কি একটু বলবেন? এই ব্যাপারটা আমি 2008 থেকে করছি মাদ্রাসা এডুকেশনের উপর আমরা, এবং আমি গত 2 দিন আগে বোম্বেতে ছিলাম, মরকাজুল মারিফ এডুকেশনাল রিসার্চ সেন্টারে, MMERC বলি আমরা। ভারতবর্ষের 100-এর উপর জায়গায় মাদ্রাসা ছাত্রদের ইংরেজি এবং কম্পিউটার সায়েন্স শিক্ষা দেওয়ার জন্য আমরা সেন্টার চালাই। আজমল ফাউন্ডেশন, এটা মৌলানা বদরুদ্দিন আজমলের নেতৃত্বে 1994-এ শুরু হয়েছে, আজ কয়েক বছর হয়ে গেছে, দেখুন কয়েক দশকের উপর আমরা এই কাজ করে যাচ্ছি। এই জায়গায় আমরা বলি যে মাদ্রাসায় কেউ পড়লো বলে, বা মাদ্রাসা ছাড়ুন একটা গরিব বর্জালেঙ্গার একটা গরিব জায়গায় পড়লো বলে, আমার পাথারকান্দির ছোট্ট একটা গ্রামে পড়লো বলে কোনো ছেলের মেধা কিন্তু কম নয়। আসলে সে সেরকম ট্রেনিং পায়নি, সুযোগ পায়নি, অর্থনৈতিক দুরবস্থার জন্য পরিবারের কাজে জড়িয়ে গেছে, ফেল করেছে, তারপর আর দ্বিতীয়বার সে স্কুলমুখো হয়নি। আমরা চাইছি সেই জায়গায় রাজনীতিকে বাদ দিয়ে হিন্দু, মুসলমান, মণিপুরি, বাঙালি এসব যে কচলাকচলিটা হয় সেটা খুবই মানে একটা বেদনাদায়ক পরিস্থিতি যে সৃষ্টি হয় আমাদের রাজনীতিতে, সেটা ছেড়ে শিক্ষা দীক্ষার দিক দিয়ে এই জায়গাটায় আমরা মাদ্রাসার স্টুডেন্টসরা যারা
পড়েছেন, হাফিজ হয়েছেন, সেই হাফিজ যাতে একজন পাইলট হতে পারে। আমাদের সহপাঠী হাফিজ এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে বড় এয়ারলাইন্স কোম্পানির অপারেশনস ম্যানেজার। এখানে এসেছিলেন নীতিন গাডকারির যিনি ফ্লাইট, উনি পাঠিয়েছিলেন আমাকে, বলেছিলেন যে আজকে ফ্লাইট আসছে, আমার ওখানে পাইলটরা খাওয়া দাওয়া করবে। আমার সহপাঠী মাদ্রাসার হাফিজ মানেই নয় যে সে পাইলট হতে পারবে না বা ডাক্তার হতে পারবে না, প্রফেসর হতে পারবে না। সেই জায়গাটা নিয়ে আমরা কাজ করছি যে ঠিক আছে, সে ধার্মিক শিক্ষা পেয়েছেন, খুব ভালো। একজন আজকের হচ্ছে কি আমাদের শিক্ষা যদিও রাজনীতি থেকে একটু বেরিয়ে যাচ্ছে, কারণ সেটাই আমার পেশা, কিন্তু মনে রাখবেন চয়নবাবু, আজকে একজন ভালো হিন্দু ছেলে, ভালো খ্রিশ্চান ছেলে, ভালো মুসলিম ছেলে, শিখ ছেলে পাওয়া বড় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। সে না ভালো করে গীতা পড়তে পারে, না কোরআন বুঝছে, না কিছু। সে MBA করলো, ভালো ডাক্তার হলো, তারপরে দেখবেন যে এরকম ডাক্তার আমরা পয়দা করছি বা এরকম উকিল পয়দা করছি যারা আধ্যাত্মিক দিয়ে দিয়ে একটা বিরাট বড় খামতি রয়ে গেছে। এটা হয়তো প্রতিযোগিতার দৌড়ে গিয়ে এটা পেছনে চলে গেছে। যে ছেলে সকালে উঠে সূর্য নমস্কার না করে না, তার মানে সে সূর্যোদয় দেখেনি। যে ছেলে ফজরের নামাজ পড়ে না, তার মানে সে সূর্যোদয় হয়ে গেছে, সে দেখেনি। সূর্যোদয়ের আগে উঠতে হয়। সেই দৈনন্দিন যে যার ধর্ম নিয়ে যে যে মূল জিনিস ছিল সেটা থেকে না সরে আমি গায়ত্রী মন্ত্রও পড়বো, সূর্য নমস্কার করব, আমি ফজরের নামাজও পড়বো, আমি মাগরিবের নামাজও পড়বো, এবং সেই সঙ্গে আমি একজন ভালো উকিল হব, ভালো ডাক্তার হব। এই জায়গাটাতে আমরা মাদ্রাসা এডুকেশনকে ব্যবহার করতে চাইছি, আর এটাকেই আমরা বলছি মডার্ন মাদ্রাসা এডুকেশন। এটা আমরা বোম্বেতে হেডকোয়ার্টার, আমাদের এই সেন্টার থেকে মাদ্রাসা পড়াশোনা করে একটা ডেল প্রোগ্রাম করি আমরা। হ্যাঁ, গভর্নমেন্ট, এটা তো আমরা বেসরকারিভাবে চালাই, এবং আমরা সব জায়গায়, কলকাতাতেও আছে প্রায় 100। হ্যাঁ, অনেক জায়গায় আমরা দিই, সরকারি মাদ্রাসা চলে। আমাকে এই বিজেপি সরকারের সময়ই আমাদের আগের যিনি সংখ্যালঘু মন্ত্রী ছিলেন মুখতার আব্বাস নকভি, তিনি একটা দায়িত্ব দিয়েছিলেন যে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের মাদ্রাসা শিক্ষকদের IIM ট্রেনিং দিতে হবে। বলবেন যে এরা IIT দেখবে, IIM দেখবে। সরকারি মাদ্রাসার কথা বলছি। একটা জায়গায় চয়নবাবু অনেকজন গুলিয়ে ফেলেন, আর বিশেষভাবে আমাদের মুখ্যমন্ত্রী গিয়ে মধ্যপ্রদেশে এমন ভাষণ দেন, সব গুলিয়ে ফেলেছে। আমাদের ধর্মীয় মাদ্রাসা যেগুলো, ওখানে আমরা সরকারের কোনো টাকাও চাই না, আমরা চাঁদা দিই। সরকারি মাদ্রাসা যেটা, ওটা উনি বন্ধ করেননি, ওটা স্কুলকে আগে ছিল যাত্রাপুর এমই মাদ্রাসা, এখন হয়ে গেছে যাত্রাপুর। আর সেই জায়গা থেকে বলছি, সরকারি বেতন যখন নিচ্ছেন তাদের IIM এনে ট্রেনিং দেওয়া, শিক্ষা দীক্ষার ব্যাপারে আরো। এরা অত্যন্ত মেধাবী। যে লোক পুরো কুরআন মুখস্থ করতে পারে, আমার জীবনে তো আমি পারবো না, আমার কোনো বই পারবো না, কিন্তু এরা যদি এই এতটুকু মেধা রাখে, তাদের ব্রেন শার্প, তাকে একটু সাহায্য করলে সে কম্পিউটারও শিখতে পারে, উকালতিও ভালো করতে পারে। উদাহরণ তো সবকিছুই করতে পারেন। আমার মনে হয় সেই জায়গা থেকে আমাদের মাদ্রাসা শিক্ষাকে দেখছি। দর্শকরা, আসলে ডক্টর ভারত সঙ্গে যে আলোচনাটা হওয়ার কথা ছিল সেটা হলো শিক্ষা নিয়ে। রাজনীতি আলোচনা তার সঙ্গে করছি, মাঝে মধ্যে শিক্ষা সে ঢুকে যায়, কিছু করার নেই, কারণ তার এত এই বিষয়ে তার এত অবদান বা এই বিষয়ে তার এত পড়াশোনা, যে স্বাভাবিকভাবেই তার নামটার সঙ্গে একটা শিক্ষা জড়িত থাকবেই, সারা জীবন থাকবে। এবং তিনিও চান হয়তো এমপিওর থেকে তার কাছে একজন বড় জিনিস হলো যে তিনি একজন শিক্ষাবিদ। এটাই আপনার বড় পরিচয়। আমি মনে করি আমার একটা চয়নবাবু, আমি একটা ব্যক্তিগত দুঃখের কথা বলি, দুঃখের কথা, সুখের কথা, আমার একটা বেদনার কথা, যে যারা ছোটবেলায় আমাকে আশীর্বাদ করেছেন, দোয়া দিয়েছেন, বলেছেন লেখাপড়া করে যে এই গাড়ি ঘোড়া চড়ে, সেই এখন এমন গাড়িতে উঠলাম যেটা করিমগঞ্জে আর ফিরে আসে না, কাশীপুরে যায়, লন্ডন যায়। এখন আমি চাইছি সেই গাড়ি থেকে কিছু নেমেও হলে যে জনগণের পাশে আসি। ততদিনে জনগণ আবার বলে লেখাপড়া করে নাই, সেই লোক চাই। তো সেই রকম জায়গা থেকে আমি একটা দ্বিধাদ্বন্দ্বে আছি। মানুষের কাছে আসবো, মানুষের কথা বলবো, আমার যে শিক্ষা দীক্ষা সেটা আমার ব্যক্তিগত ভাই। আপনি যদি গ্রামের কোনো মানুষ হন, আপনি আমার আত্মীয়, আমার করিমগঞ্জের বৃহত্তর আত্মীয়, আপনি আপনার মনের কথা বোঝার মতো আমার শক্তি আছে। আমি আমার কাজ যেটা করেছি এ নিয়ে আপনারা মনে কোনো দ্বিধা রাখবেন না। আমি আপনাদেরই ছেলে, এই গ্রামে পড়াশোনা করেছি, এই গ্রাম থেকে উঠে এসেছি, এই লঙ্গাই নদীতে আমিও সাঁতার কেটেছি, এই বরাকে সাঁতার কেটে আমি বড় হয়েছি। আমার মামার বাড়ি বরাকের পারে, লঙ্গাইয়ের পারে আমার বাবার বাড়ি। সেই আমার পৈতৃক পরিচয় সব নিয়ে আপনাদের পাশের ছেলে। শিক্ষা দীক্ষা হলে কোনো সময় অনেক লোক আমার বিরোধী যারা আছেন বললেন উচ্চশিক্ষিত, ওনাকে কি বল, এটা অপরাধ নয়। এবং আপনারা মোটেই যে যেখানে আছেন পরীক্ষা করে নেবেন। আমি
আপনাদের ছেলে এবং আপনাদের যেগুলো জিনিস নিয়ে আমি সাহায্য করতে পারি সেই জায়গায় যাব। আপনার ছেলে যদি ডাক্তার হয় এর মানে নয় যে সে আপনার কথা বুঝবে না, কিন্তু সে যেহেতু ডাক্তার সে ঔষধ ভালো দিতে পারবে, এই কথাটা মনে রাখবেন। দর্শকরা, আপনারা আমাদের আলোচনা শেষ পর্যায়ে এসে গেছে। অনেক মূল্যবান কথা আপনারা শুনলেন ডক্টর বাহারুদ্দিনের কাছ থেকে, বাহারুল কাছ থেকে। তো আমি এখন আপনি আলোচনা শেষ করার আগে আপনি কোনো বার্তা থাকলে আপনি দিয়ে দিন আমাদের দর্শকদের, আমাদের মাধ্যমে দর্শকদের। আমি মনে করি আপনাদের মাধ্যমে এটাই আমার ভোট দেওয়ার কথা বলবেন না, মানে বার্তা না, ওটা তো অনেক পরের কথা। আমি একটা কথা বলছি যে আপনারা গতানুগতিক যে রাজনীতি বা প্রতিনিধি নির্বাচনের যে আপনারা পাটিগণিত আপনারা দেখছেন, যে নিয়ম, সেটা থেকে একটু সরে গিয়ে আমি অনুরোধ করব আপনারা প্রার্থী দেখুন। দল কে যাবে, করিমগঞ্জ থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন না, করিমগঞ্জ থেকে হাইলাকান্দি থেকে কোনো প্রধানমন্ত্রী, করিমগঞ্জে সারা জনগণ চাইলেও অমুক প্রধানমন্ত্রী হয়ে যাক অমুক কিছু হবে না। আপনি চিন্তা করুন যে আপনার ছেলে, আজ যখন লোকসভা নির্বাচন হবে, আপনার ছেলে যদি ক্লাস 5-এ হয়, তাহলে এই এমপির কার্যকাল শেষ হওয়ার সময় আপনার ছেলে ম্যাট্রিক পাস করে ফেলবে। সে কোথায় দাঁড়াবে? আজকে যিনি আপনার ভোট চাইছেন তিনি যদি আপনার সেই ছেলের কথা বলতে না পারেন, সেই ছেলের কোনো ভবিষ্যৎ কর্মসংস্থান বা শিক্ষা, এই দুটো জিনিসের মধ্যে যদি আপনাকে না, আপনার ছেলে ম্যাট্রিক পাস করে বাড়িতে বেকার বসে আছে, তাকে যদি একটা কর্মসংস্থানের সুযোগ বা একটা রাস্তা দেখানোর মতো আপনার প্রতিনিধি না হয়, তাহলে ভাই দল দিয়ে কী করবেন? ভারতের প্রধানমন্ত্রী হয় অমুক হবেন না তমুক হবেন। আপনার ছেলে আগামী 10 বছরে কোথায় দাঁড়াবে সেই কথা চিন্তা করে দলমত নির্বিশেষে আপামর আমার বৃহত্তর হাইলাকান্দি করিমগঞ্জের পরিবারের সদস্যদের বলছি, আপনারা মাথা ঠিক করে নিন যে আমরা করিমগঞ্জ হাইলাকান্দিতে জন্মগ্রহণ করে কোনো পাপ করিনি। আপনার ছেলে গরিব বলে সে যে ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারবে না, কারণ আপনি টিউশনের পয়সা জোগাড় করতে পারছেন না, আপনি ইংলিশ মিডিয়ামে পাঠাতে পারছেন না, আপনি আজমল ফাউন্ডেশন সুপার 40 দুর্গড়ায় যেতে পারছেন না। আপনার দুর্গড়ায় আপনার ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য কর্মসংস্থান এবং শিক্ষা, এটা নিয়ে কাজ করার মতো একজন প্রতিনিধি আপনারা নির্বাচিত করুন। যদি মনে করেন আমার যে অভিজ্ঞতা আছে শিক্ষার জগতে সেটা দিয়ে আমি সেটা করতে পারবো, কথা দিচ্ছি আমি শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলে সেটা চেষ্টা করব। সবাই আসবেন, প্রশ্ন করুন যে আগামী 5 বছরে আমার যে পরিবার পরিজন, আমার যারা আছেন, যারা আমার ছেলে বেকার আছে, আমার মেয়ে গ্র্যাজুয়েশন করে বাড়িতে বসে আছে, তাদের জন্য এই প্রতিনিধি আগামী 5 বছরে কি করবেন, সেই প্রশ্ন মাথায় রেখে আগামী নির্বাচনে আপনারা নির্বাচিত করুন। অনেক ধন্যবাদ আপনাকে। তো আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করবো আপনারা আপনার শিক্ষার ক্ষেত্রে যেরকম সফল হয়েছেন, আমরা চাইবো যে রাজনীতির ক্ষেত্রে আপনি সফল হন। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।